শ্রাবণের অঝোর বৃষ্টিতে আজ যেন চারপাশটা ঝাপসা হয়ে এসেছে। একটানা বৃষ্টির ছাঁট আর দমকা হাওয়া আছড়ে পড়ছে হারান কাকুর চায়ের ঝুপড়ি মতো দোকানের টিনের চালে। দোকানের ভিতরে একটা স্যাঁতস্যাঁতে ধোঁয়াটে পরিবেশ। উনুনের ওপর ফুটতে থাকা চায়ের কেটলি থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে গরম ধোঁয়া, আর তার সাথে মিশেছে পোড়া কয়লা আর ভিজে মাটির সোঁদা গন্ধ। দোকানের এক কোণে একটা ভাঙাচোরা কাঠের বেঞ্চের ওপর পুরনো একটা দাবার বোর্ড পাতা। বোর্ডের দুপাশে ঝুঁকে আছেন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ। তাদের মধ্যে একজন হলেন হরিপদবাবু, অবসরপ্রাপ্ত ডাক পিয়ন। বয়সের ভারে চামড়ায় ভাঁজ পড়লেও চোখের দৃষ্টি এখনও তীক্ষ্ণ। তার ঠিক উল্টো দিকে বসে আছেন স্কুলমাস্টার নগেনবাবু, কপালে চিন্তার ভাঁজ। হঠাৎই একটা নিস্তব্ধতা ভেঙে হরিপদবাবুর গম্ভীর অথচ তৃপ্ত কণ্ঠস্বর বেজে উঠল। কিস্তিমাত! তোমার মন্ত্রী শেষমেশ ফাঁদেই পা দিল নগেন। নগেনবাবু হতাশ হয়ে দাবার বোর্ডের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হাতের চশমাটা খুলে শার্টের খুঁটে মুছতে মুছতে বললেন, মানতে হবে হরিপদ, তোর চালগুলো বড্ড অদ্ভুত, একেবারে ভুতুড়ে যাকে বলে। কোত্থেকে যে গুঁটিগুলো এসে উদয় হয় টেরই পাওয়া যায় না। মানুষের মগজে এমন চাল আসা মুশকিল। চায়ে চুমুক দিতে যাওয়া হরিপদবাবুর হাতটা মাঝপথেই থেমে গেল। ঠোঁটের কোণে লেগে থাকা বিজয়ের হাসিটা মুহূর্তে মিলিয়ে গিয়ে সেখানে ভর করল এক অজানা ছায়া। চায়ের ভাঁটটা নামিয়ে রেখে তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন বাইরের ঘোলাটে বৃষ্টির দিকে। দোকানের ভেতরে তখন একটা অদ্ভুত নৈশব্দ। ভূত! হরিপদবাবুর গলাটা যেন খাদে নেমে গেল। ভুতুড়ে চাল কাকে বলে তোমরা তার কতটা জানো নগেন? তোমরা তো শুধু কাঠের বোর্ডের ওপর ঘুঁটি সাজাও, কিন্তু জীবন আর মৃত্যুর মাঝে যখন অদৃশ্য কোনো হাত ছক সাজায়, তখন তার চাল বোঝার সাধ্য কোনো মানুষের থাকে না। আড্ডায় বসা বাকি লোকগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হরিপদবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে পুরনো চশমাটা বের করে চোখে পড়লেন। তারপর ধীর গলায় বলতে শুরু করলেন, তা তোমরা তো জানো আমি ডাক পিয়ন ছিলাম। সারা জীবন মানুষের দরজায় দরজায় সুখ দুঃখের খবর বিলিয়ে বেরিয়েছি, কিন্তু আমার নিজের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও ওই বর্ষার দিনে আমাকে তাড়িয়ে বেড়ায়। আজ যখন ভূতের কথা উঠলই তবে বলি শোনো। এ গপ্প শুধু ভূতের নয়, এ গপ্প এক অদ্ভুত মায়ার, আর সেই মায়ার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যের। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগে। আমার তখন বয়স আর কত, ওই বড় জোর 24 কি 25। সবে মাত্র ডাক বিভাগের চাকরিতে ঢুকেছি, আর শরীরে তখন নতুন রক্তের তেজ। আমার প্রথম পোস্টিং হলো শহর থেকে বহু দূরে শিমুলপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। চারদিকে ঘন বাঁশ বাগান, বড় বড় আম কাঁঠালের বাগান, আর পাশ দিয়ে বয়ে যাওয়া একটা শীর্ণ নদী। সব মিলিয়ে গ্রামটার মধ্যে সবসময় যেন একটা চমচমে নিস্তব্ধতা বিরাজ করত। বিকেল গড়িয়ে সন্ধে নামলে ঝিঁঝির ডাকে ভারী হয়ে উঠত বাতাস। সেই শিমুলপুর গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে গ্রামের সীমানাটা শেষ হয়ে শ্মশানের পথ শুরু হয়েছে, ঠিক সেখানেই একটা আধ ভাঙা মাটির ঘরে একা থাকতেন বিন্দু পিসি।
বয়সের ভারে শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়েছিল, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো বিন্দু পিসি ছিলেন সম্পূর্ণ অন্ধ। চোখের মনে দুটো ঘোলাটে, সাদাটে পর্দার মতো। গ্রামের লোকেদের কাছে শুনেছিলুম বিন্দু পিসির এক ছেলে ছিল, তার নাম সুবল। বছর 10 আগে যখন বিন্দু পিসি সামান্য চোখে দেখতে পেতেন, তখন সুবল রোজগারের আশায় শহরে পাড়ি জমায়। বলে গিয়েছিল, মা, আমি বড় চাকরি করে তোকে শহরে নিয়ে যাব। সেই যে ছেলেটা গেল আর ফিরে আসেনি। 10টা বছর কেটে গেছে, একটা চিঠি, একটা খবর কিছুই আসেনি। কিন্তু ওই যে মায়ের মন। অন্ধ বিন্দু পিসি প্রতিদিন ঠিক দুপুরবেলায় হাতে একটা বাঁশের লাঠি ঠুকঠুক করতে করতে ডাকঘরের সামনে এসে দাঁড়াতেন। আমি তখন নতুন গিয়েছি। প্রথম দিন যখন পিসিকে দেখলাম, বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। ঘোলাটে চোখ দুটো শূন্যে ভাসিয়ে তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নতুন বাবু এসেছ? আমার সুবলের আমার সুবলের কোনো চিঠি এসেছে? না তো পিসি, আপনার কোনো চিঠি তো আসেনি। পিসির মুখের রেখাগুলো যেন এক লহমায় আরো কুঁচকে গেল। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বের বের করতে করতে ফিরে গেলেন তিনি। এরপর থেকে রোজ দুপুর হলেই লাঠির শব্দ পেতাম। ওই অন্ধ মানুষটা ধুলো মাখা পথ পেরিয়ে ঠিক চলে আসতেন। ধীরে ধীরে পিসির সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল। পিসি মাঝে মাঝে বাড়ি থেকে নিজের হাতে বানানো নাড়ু বা মুড়কি নিয়ে আসতেন আমার জন্য। আমাকে পাশে বসিয়ে অন্ধ কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে আমার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখতেন। বলতেন, তোমার নাকটা, তোমার কপালটা ঠিক ঠিক আমার সুবলের মতো হরিপদ। তুমি আমার আর একটা ছেলে বাবা। দিনের পর দিন ওই অন্ধ মায়ের চোখের ওই শূন্যতা আর হাহাকার আমার সহ্য হতো না। রোজ দুপুরে যখন আমাকে বলতে হতো, না পিসি আজও চিঠি আসেনি, তখন তখন পিসির বুক ভাঙা দীর্ঘশ্বাসটা আমার রাতের ঘুম কেড়ে নিত। অবশেষে একদিন আর পারলাম না। বিবেকের দংশন নাকি আবেগের বশবর্তী হয়ে জানি না, তবে একটা ভয়ানক ভুল করে বসলাম। ডাকঘরের টেবিলে বসে একটা নীল রঙের খাম আর পোস্ট কার্ড টেনে নিলাম। নিজের হাতে সুবলের নাম করে একটা চিঠি লিখলাম, মা, আমি ভালো আছি। শহরে একটা কারখানায় ভালো কাজ পেয়েছি, তোকে খুব শিগগিরই নিয়ে আসবো। তোর জন্য এই সামান্য কিছু টাকা পাঠালাম, তোর সুবল। সেদিন বিকেলে চিঠিটা আর আমার নিজের সামান্য মাইনের থেকে 10টা টাকা নিয়ে আমি হাজির হলাম পিসির সেই ভাঙা মাটির ঘরে। দাওয়ায় চুপ করে বসেছিলেন তিনি। আমার পায়ের শব্দ শুনেই বলে উঠলেন, কে, হরিপদ? আমি কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে চিঠিটা আর টাকাটা পিসির হাতে গুঁজে দিয়ে বললাম, পিসি, সুবল চিঠি পাঠিয়েছে, আর এই দেখো মানি অর্ডারের টাকাও পাঠিয়েছে, 10 টাকা। মুহূর্তের জন্য পিসি যেন পাথর হয়ে গেলেন। তারপর সে ঘোলাটে অন্ধ চোখ দুটো থেকে বাঁধ ভাঙা নদীর মতো জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁপা কাঁপা আঙুলে খামটা আর টাকার নোটটা ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলেন তিনি।
খামটা বুকে চেপে ধরে শিশুর মতো দুঁকড়ে কেঁদে উঠলেন। বারবার বলতে লাগলেন, আমার সুবল আমাকে বলেনি, আমি জানতাম আমার ছেলে ঠিক চিঠি দেবে। সেদিন পিসির ওই আনন্দাশ্রু দেখে আমার নিজেরও চোখ ভিজে গিয়েছিল। মনে হয়েছিল একটা মিথ্যে দিয়ে যদি একটা মৃতপ্রায় মানুষকে এমন তৃপ্তি দেওয়া যায় তবে তাই সই। কিন্তু আমি সেদিন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে এই যে আবেগের খেলা আমি খেললাম, তার মাসুল আমাকে কিভাবে চোকাতে হবে। অন্ধকারের বুক চিড়ে সেদিন যে মিথ্যের বীজ আমি পুঁতেছিলাম, তার শিকড় যে পাতাল অবধি পৌঁছবে তা কে জানত। হরিপদবাবু হঠাৎ চুপ করে গেলেন। চায়ের দোকানে তখন পিন পড়লেও শব্দ শোনা যায়। বাইরে বৃষ্টির দাপট যেন আরো বেড়ে গেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে একটা অজানা হিমশীতল আতঙ্ক। চায়ের ভাঁড়ে শেষ চুমুকটা দিয়ে গলাটা সামান্য ভিজিয়ে নিলেন হরিপদবাবু। বাইরে বৃষ্টির তেজ তখনও বিন্দুমাত্র কমেনি, বরং থেকে থেকেই মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে চায়ের দোকানের টিনের চাল। উপস্থিত শ্রোতাদের চোখে মুখে এক অদ্ভুত ঘোর, যেন তারা প্রত্যেকেই হরিপদবাবুর সাথে সেই 40 বছর আগের শিমুলপুর গ্রামে পৌঁছে গেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হরিপদবাবু আবার বলতে শুরু করলেন, মিথ্যে দিয়ে গড়া সেই তাসের ঘরটা যে এমন একটা দমকা হাওয়ায় একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তা কি আর জানতাম। এই ঘটনার কিছুদিন পরে আমার জীবনে একটা বড় দুর্যোগ ঘনিয়ে এলো। দেশ থেকে টেলিগ্রাম এলো মায়ের শরীরটা ভীষণ খারাপ। বাধ্য হয়ে ডাকঘর থেকে প্রায় 1.5 মাসের ছুটি নিয়ে আমাকে ছুটতে হলো নিজের গ্রামে। এই 1.5 মাস আমি শিমুলপুর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিয়ে করিনি, অগত্যা মাকে আমাকেই দেখতে হবে। মায়ের সেবায় দিনরাত এক করতে গিয়ে বিন্দু পিসির কথা আমার মাথা থেকে এক প্রকার বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমি তো জানতাম না ওই অন্ধ মানুষটা আমার অপেক্ষায়, বা বলা ভালো তার ছেলের ওই মিথ্যে চিঠির অপেক্ষায় প্রতিদিন ডাকঘরে বন্ধ দরজায় গিয়ে মাথা খুঁড়ছে। 1.5 মাস পরে মায়ের শরীরটা একটু সুস্থ হতে আমি শিমুলপুরে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। দিনটা ছিল এক ভয়ঙ্কর দুর্যোগে। সকাল থেকেই আকাশ কালো করেছিল, আর সন্ধে নামতে শুরু হলো প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি। নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। বড় বড় গাছগুলো ঝড়ের দাপটে যেন মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে। ওই অন্ধকারের বুক চিড়ে কাদা মাখা পিছল পথ পেরিয়ে যখন আমি গ্রামে পা রাখলাম, তখন রাত প্রায় 10টা। সোজা নিজের কোয়ার্টারে না গিয়ে বিবেকের এক অদ্ভুত তাড়নায় আমার পা দুটো নিজে থেকেই এগিয়ে গেল গ্রামের শেষ প্রান্তে বিন্দু পিসির সেই ভাঙা কুটিরের দিকে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে যা দেখলাম, তাতে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম ওই প্রবল ঝড়ের রাতে হাঁটু জল কাদার মধ্যে লাঠি ঠুকতে ঠুকতে ঘর থেকে বেরিয়ে আসছেন বিন্দু পিসি। গায়ে একটা শতছিন্ন সুতির শাড়ি, বাতাসে এলোমেলো উড়ছে পাকা চুল। ওই দুর্যোগের রাতে একজন অন্ধ বৃদ্ধা কোথায় যাচ্ছে? আমি দৌড়ে গিয়ে পিসির পথ আটকালাম। পিসি, পিসি কোথায় যাচ্ছ? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় চললে তুমি? আমার গলা শুনে অন্ধকারে লাঠিটা আঁকড়ে ধরে
পিসি ডুকরে কেঁদে উঠলেন। হরিপদ, তুই ফিরেছিস বাবা। আমার সুবলের যে 1.5 মাস কোনো খবর নেই বাবা। ও কেমন আছে? বেঁচে আছে তো? আমি আর ঘরে থাকতে পারছি না বাবা। তুই আমার শহরের রাস্তাটা শুধু দেখিয়ে দে। আমি অন্ধ মানুষ, ঠিক খুঁজে নেব আমার ছেলেকে। পিসির ওই কথাগুলো যেন আমার বুকে তীরের মতো বেঁধল। একটা অপরাধ বোধে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি 2 হাতে পিসির কাঁধ চেপে ধরে মরিয়া হয়ে মিথ্যে বললাম। পিসি, পিসি শান্ত হও, ঘরে চলো। আমি তো ছিলাম না, তাই চিঠিগুলো কেউ তোমাকে দিতে পারিনি বোধ হয়। সুবল অনেকগুলো চিঠি পাঠিয়েছে গো, কাল সকালেই আমি সব নিয়ে আসবো। তো তুমি এখন ঘরে চলো তো। কোনো মতে সান্ত্বনা দিয়ে বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া পিসির শরীরটাকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলাম। পিসিকে বিছানায় বসিয়ে দিয়ে আমি ফিরে এলাম ঠিকই, কিন্তু সারা রাত আমার 2 চোখের পাতা এক হলো না। বিছানায় শুয়ে শুয়ে শুধু ছটফট করলাম। বুঝতে পারলাম এই মিথ্যের মায়াজাল আমাকে ছিন্ন করতেই হবে। সুবল আর কোনোদিন ফিরবে না, আর এই মিথ্যে আশায় বাঁচিয়ে রাখলে পিসি একদিন নিজেই নিজেকে শেষ করে ফেলবে ছেলেকে খুঁজতে গিয়ে। একটা চরম সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে ডাকঘরের টেবিলে বসে আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চিঠিটা লিখলাম। হাত কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, কলমের নিব দিয়ে যেন কালি নয় বিষ ঝরে পড়ছিল। চিঠিটা নিয়ে যখন পিসির দাওয়ায় গিয়ে দাঁড়ালাম, চারপাশের পরিবেশটা বৃষ্টির পর একটা গুমোট আর স্যাঁতস্যাঁতে রূপ নিয়েছে। পিসি দাওয়ায় বসেছিলেন, আমার পায়ের শব্দ পেতেই বললেন, কই কই বাবা হরিপদ, পড় তো আমার সুবলের চিঠিটা। আমি কাঁপা গলায় পড়তে শুরু করলাম। এই যে পিসি, আমি পড়ছি, তুমি শোনো। সুবল লিখেছে, মা আমাকে তুই ক্ষমা করে দিস। আমার লিভার আর পেটে পচন ধরেছে রে। কি একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি আর মাত্র কয়েকদিন বাঁচব। আমার আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো পড়া শেষ হতেই একটা দম বন্ধ করা নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। আমি ভেবেছিলাম পিসি হয়তো ডুকরে কেঁদে উঠবেন, হয়তো বুকে করাঘাত করবেন, কিন্তু না। বিন্দু পিসি যেন মুহূর্তের মধ্যে একটা পাথরের মূর্তিতে পরিণত হলেন। ঘোলাটে চোখ দুটো দিয়ে এক ফোঁটা জল গড়ালো না, শুধু ঠোঁট দুটো একবার সামান্য কেঁপে উঠল। কোনো শব্দ না করে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে পিসি দাওয়ার খুঁটিটায় হেলান দিয়ে বসে রইলেন। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। পিসিকে একটু সান্ত্বনা দিয়ে একটা অপরাধের মতো মাথা নিচু করে ফিরে এলাম। ভেবেছিলাম নির্মম হলেও এটাই বাস্তব, আর সময়ের সাথে সাথে পিসি হয়তো ছেলের মৃত্যুর শোক মেনে নিতে পারবেন। কিন্তু আমি মানুষের মনের, বিশেষ করে এক মায়ের মনের গভীরতা মাপতে চরম ভুল করেছিলাম। সেদিন রাতে বৃষ্টি ছিল না, কিন্তু আকাশ জুড়ে ছিল ঘন কালো মেঘ। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শ্মশানের দিক থেকে শেয়ালের একটানা ডাক ভেসে আসছিল। হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। একটা অজানা আশঙ্কায় মনটা কেঁপে উঠল। আমি টর্চটা হাতে নিয়ে
পাগলের মতো ছুটে গেলাম পিসির ঘরের দিকে। গিয়ে দেখি দরজাটা হাট করে খোলা, বিছানা শূন্য। খুঁজতে খুঁজতে যখন গ্রামের শেষ প্রান্তের সেই শ্মশান কালীর থানে পৌঁছলাম, যেখানে প্রকাণ্ড একটা বট গাছের নিচে মা কালীর বেদি আছে, সেখানে দেখলাম টিমটিম করে জ্বলছে একটা মাটির প্রদীপ। আর সেই আবছা আলোয় যা দেখলাম তা এক শিউরে ওঠা দৃশ্য। বেদির ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছেন বিন্দু পিসি। বাতাসের শাঁ শাঁ শব্দ, বটপাতার মড়মড় ধ্বনি, আর তার মাঝে পিসির গলা থেকে ভেসে আসছে এক অলৌকিক ঘাড় হিম করা মন্ত্রোচ্চারণের শব্দ। দুহাত জড়ো করে কালীর মূর্তির দিকে মুখ তুলে পিসি বলছেন, মা গো, ও মা করাল বদনী, আমার আয়ু, আমার এই সুস্থ শরীর তুমি আমার ছেলেকে দিয়ে দাও মা। আমার নারী ছেঁড়া ধন যেন সুস্থ হয়ে ওঠে। আমার রক্তের বদলে তুমি আমার সুবলকে বাঁচিয়ে তোলো মা। কথাটা শেষ হওয়া মাত্র আমি কিছু বুঝে ওঠার আগে পিসি কালীর সেই কোষ্ঠী পাথরের বেদিতে সজোরে নিজের মাথাটা ঢুকে দিলেন। একটা ভারী বিভৎস আওয়াজ। আমি চিৎকার করে উঠলাম। পিসি, কি করছো? দৌড়ে যাওয়ার আগেই আবার শব্দ। আমি যখন গিয়ে পিসিকে দৌড়লাম, পিসি এরকম করবে না। তখন সব শেষ। এমন করছো কেন? পাথরের বেদির ওপর গড়িয়ে পড়ছে কালচে লাল রক্ত, আর সেই রক্তের ধারায় মিশে যাচ্ছে বিন্দু পিসির প্রাণ। ঘোলাটে অন্ধ চোখ দুটো তখন যেন আমাকে ভেদ করে অনন্তের দিকে তাকিয়ে আছে। কপালের মাঝখানটা ফেটে চৌচির, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত তৃপ্তির হাসি, যেন নিজের সমস্ত আয়ু ছেলের নামে উইল করে দিয়ে এক পরম নিশ্চিন্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। শ্মশানের সেই নিস্তব্ধতায় আমি একটা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারলাম আমার লেখা একটা মিথ্যে চিঠি একটা জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নিল। চায়ের দোকানের থমথমে পরিবেশটা তখন যেন আরো ভারী হয়ে উঠেছে। বাইরে বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই। হরিপদবাবুর হাতে ঠান্ডা হয়ে আসা চায়ের ভাঁড়টা একপাশে সরিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের দৃষ্টি যেন আবার সেই 40 বছর আগের অতীতে হারিয়ে গেছে। গম্ভীর গলায় তিনি আবার বলতে শুরু করলেন, জানেন তো, এই জগতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি বিচার হয় না। মানুষের চোখের সামনে সেটা ঘটে যায়, আর মানুষ শুধু বোবার মতো দাঁড়িয়ে দেখে। বিন্দু পিসির মৃত্যুর পর ঠিক এমনটাই ঘটেছিল। পিসির মৃত্যুর খবরটা কোনোভাবে শহরে পৌঁছেছিল। দিন তিনেক পর দুপুরবেলা দেখলাম গ্রামের ধুলো মাখা রাস্তা দিয়ে একটা সাইকেল ভ্যানে চড়ে এক যুবক এসে নামল। পরনে ইস্ত্রি করা দামি শার্ট, চোখে রোদ চশমা, তার স্বাস্থ্যটা রীতিমতো চোখে পড়ার মতো পেটানো। আমি দূর থেকে লোকটিকে দেখে চিনতে পারিনি। গ্রামেরই দিনু কাকাকে জিজ্ঞেস করলাম, দিনু কাকা, পিসির ওই ভাঙা বাড়িতে কে এলো গো? দিনু কাকা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, আর কে আসবে? ওই তো বিন্দু পিসির গুণধর ছেলে সুবল। মায়ের শ্রাদ্ধ করতে এসেছে নাকি ওই ভিটে মাটি বেচতে এসেছে কে জানে। সুবল নামটা শুনেই আমার মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। এই সেই সুবল
আমি তো চিঠিতে লিখেছিলাম তার লিভারে পচন ধরেছে, সে মৃত্যু সজ্জায়। আর এই ছেলে তো রীতিমতো সুস্থ, স্বাস্থ্যবান এবং অহংকারী। পা দুটো যেন নিজের অজান্তেই আমাকে টেনে নিয়ে গেল পিসির বাড়ির উঠোনে। কাছে গিয়ে দেখলাম সুবল পিসির ঘরের দাওয়ায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছে। মায়ের মৃত্যুতে তার চোখে এক ফোঁটাও জল নেই, মুখে কোনো শোকের ছায়া নেই, বরং সে জমির কাগজপত্র ঘাঁটতে ব্যস্ত। আমি আর নিজেকে আটকাতে পারলাম না, এগিয়ে গিয়ে বললাম, আগে আপনি কি সুবল? সুবল আমার দিকে একবার আর চোখে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, আপনি কে? আপনার মা, মানে আপনার মা শেষ দিন পর্যন্ত আপনাকেই খুঁজছিল। আপনি তো একবার এলেন না। আমার গলার স্বর কাঁপছিল। সুবল একটা বিরক্তির হাসি হেসে বলল, আরে মশাই, শহরে আমি কন্ট্রাক্টরির কাজ করি, সময় কোথায়? আর তাছাড়া এই বুড়ি তো অন্ধ হয়ে ঢুকছিল, মোড়ে বেঁচেছে। আমি তো প্রমোটার নিয়ে এসেছি, কালি এই ভাঙা বাড়ি আর জমিটা বেচে দিয়ে শহরের দিকে রওনা দেব। এখানে তো আর থাকার মতো কিছু নেই। কথাগুলো শোনার পর আমি সুবলের চোখের দিকে তাকিয়েছিলাম। সেখানে এক অদ্ভুত লোভ আর নিষ্ঠুরতা ছাড়া আর কিছু ছিল না। আমি আর একটাও কথা বলতে পারিনি। সেখান থেকে ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু আমার ভেতরের অপরাধ বোধটা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে আমি শুধু নীরবে কেঁদেছিলাম। আমার একটা সামান্য মিথ্যে চিঠির জন্য একজন অন্ধ মা নিজের প্রাণ বিসর্জন দিল, আর সেই অকৃতজ্ঞ ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। পিসি নিজের আয়ু দিয়ে ছেলেটাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে জানতই না তার ছেলে সম্পূর্ণ সুস্থ। এই নিদারুণ পরিহাস আমি মেনে নিতে পারছিলাম না। তবে এর ঠিক 2 দিন পরের কথা। সুবল তখন ওই ভাঙা বাড়িতে একা আছে জমির কাজ মেটানোর জন্য। সেদিন রাত থেকে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। শ্রাবণের এমন ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। আর সেদিন ডাকঘরের কাজ মেটাতে মেটাতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। বাইরে তখন অন্ধকার আর বৃষ্টির দাপট। কোয়ার্টারে ফেরার পথে ছাতা উল্টে যাওয়ার জোগাড় একেবারে। অগত্যা বাধ্য হয়ে আমি পিসির বাড়ির ঠিক উল্টো দিকে থাকা পুরনো শিব মন্দিরের চাতালে আশ্রয় নিলাম। ভাবলাম বৃষ্টিটা একটু ধরলে তারপর যাব। পিসির বাড়ির থেকে আমার কোয়ার্টারটা বেশি দূর নয়, ওই মিনিট 10 হাঁটা পথ। রাত তখন কত হবে, ওই 12টা কি 12:30। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। থেকে থেকে শুধু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরু গম্ভীর ডাক। আমি শিব মন্দিরের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ একটা তীব্র দমকা হাওয়া আছড়ে পড়ল। আর সেই হাওয়ার তোড়ে সুবলের ঘরের বন্ধ জানালাগুলো দড়াম করে সশব্দে খুলে গেল। আমি স্পষ্ট দেখলাম। জানালাগুলো খোলার সাথে সাথেই আমি একটা অদ্ভুত জিনিস টের পেলাম। আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল অজানা কোনো কারণে। আমার হাত পায়ের লোম খাড়া হয়ে গেল। কেন জানি না, একটা অজানা ভয় আমাকে গ্রাস করল। কৌতূহল আমি চেপে রাখতে পারলাম না। পা টিপে টিপে কাদা মাখা উঠোন পেরিয়ে আমি এগিয়ে গেলাম পিসির সেই ঘরের জানলার দিকে। বৃষ্টির ছাঁট এসে আমার মুখে লাগছে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। জানলার কাছে গিয়ে সাবধানে ভেতরের দিকে উঁকি মারলাম। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার।
সুবল হয়তো খাটের উপর অঘরে ঘুমোচ্ছে, কিন্তু পর মুহূর্তে আকাশে একটা জোরালো বিদ্যুতের ঝলকানি হলো, আর সেই 1 সেকেন্ডের নীলচে আলোয় আমি ঘরের ভেতর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা আবছা অবয়ব। ভালো করে তাকাতে আমার শির দাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত নেমে গেল। বিন্দু পিসি, হ্যাঁ, বিন্দু পিসি দাঁড়িয়ে আছে। তার গায়ে শ্মশানের সেই কাদা মাখা ভেজা শাড়ি, কপালটা ফেটে চৌচির হয়ে আছে, আর সেখান থেকে জমাট বাঁধা কালচে রক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। অন্ধ সাদাটে চোখ দুটো খোলা, কিন্তু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল পিসির মুখটা। সেই কাদা আর রক্তের মাঝেও পিসির ঠোঁটে লেগে আছে এক অদ্ভুত পৈশাচিক তৃপ্তির হাসি, যেন যেন এক মা তার ছেলেকে নিজের আয়ু দিয়ে সুস্থ করে তোলার পরম আনন্দ উপভোগ করছে, আর সেই সাথে পাহারা দিচ্ছে তার ঘুমন্ত ছেলেকে। হরিপদ বাবুর চোখের দৃষ্টি তখন যেন কোনো এক গভীর অন্ধকার খাদের দিকে নিবদ্ধ। চায়ের দোকানের নিস্তব্ধতা তখন এতটাই গাঢ় যে বাইরের বৃষ্টির শব্দকেও যেন ছাপিয়ে যাচ্ছে একটা অজানা আতঙ্ক। তিনি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন, জানলার গড়ার দুটো আঁকড়ে ধরে আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ছাঁট আমার চোখে মুখে আছড়ে পড়ছিল, কিন্তু সেদিকে আমার কোনো হুঁশ ছিল না। বিদ্যুতের ক্ষণিক আলোয় আমি যা বুঝলাম তা কোনো সাধারণ ভূতের গল্প নয়। বিন্দু পিসির আত্মা সেদিন রাতে কোনো আক্রোশ বা প্রতিশোধ নিতে আসেনি। সে এসেছিল একজন অন্ধ স্নেহময়ী মা হিসেবে। আমার লেখা ওই মিথ্যে চিঠিটাই ছিল বিন্দু পিসির কাছে চরম সত্য, তার অন্ধ জীবনের একমাত্র অমোঘ সত্যি। সে বিশ্বাস করে নিয়েছিল যে তার ছেলে মৃত্যু সজ্জায়, তার পেটের ভেতরটা পচে গলে গেছে, আর তাই শ্মশানকালীর কাছে নিজের আয়ু আর শরীর মানত করে এক অন্ধ মা আজ নিজের সুস্থ শরীর নিয়ে ফিরে এসেছে ছেলের ওই পচে যাওয়া শরীর পাল্টে দিতে। ততক্ষণে সুবলের ঘুম ভেঙে গেছে। বিদ্যুতের আলোয় যা দেখলাম তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে বুঝতে পেরেছে তার শিয়রে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে চিৎকার করতে পারছে না। কোনো এক অদৃশ্য অশুভ শক্তিতে তার বলিষ্ঠ শরীরটা যেন সম্পূর্ণ নিথর হয়ে বিছানায় সেটে আছে। গলার শিরাগুলো ফুলে উঠেছে, কিন্তু মুখ দিয়ে টুং শব্দটুকু বেরোচ্ছে না। বিন্দু পিসির কাদা আর রক্ত মাখা প্রেতাত্মা খুব ধীর পায়ে এগিয়ে গেল সুবলের খাটের পাশে। তারপর অত্যন্ত সন্তর্পণে পরম মমতায় বিছানায় বসে ছেলের মাথায় হাত বোলাতে লাগলো। শ্মশানের হাড় হিম করা বাতাসের মধ্যে দিয়ে ভেসে এলো পিসির সেই পরিচিত স্নেহ মাখা কাঁপা কাঁপা স্বর। কাঁদিস না বাবা, তোর পেট পচে গেছে তো কি হয়েছে? আমি আমার শরীর নিয়ে এসেছি, আজ নিজে হাতে তোর পচা দেহ থেকে সব বের করে আমারগুলো তোকে পরিয়ে দেব। তুই কাল সকালেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবি বাবা। কথাগুলো শুনে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। আমি চরম আতঙ্কে জমে গেলাম। আমার চোখের সামনে সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে শুরু হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক মাতৃস্নেহের দৃশ্য। বিন্দু পিসি অত্যন্ত ভালোবেসে গুনগুন করে ছোটবেলার ঘুম পাড়ানি গান গাইতে গাইতে নিজের রক্ত মাখা কাদা মাখা হাতটা জ্যান্ত সুবলের পেটের ওপর রাখলো। তারপর
কোনো অস্ত্র ছাড়া শুধু শুধু নিজের অশরীরী হাতটা দিয়ে জ্যান্ত ছেলেটার পেটের মাংস পুড়ে হাতটা সোজা ঢুকিয়ে দিল পেটের ভেতরে। সুবলের শরীরটা একটা ধনুকের মতো বেঁকে উঠল। তার চোখ দুটো যন্ত্রণায় আর আতঙ্কে কোটর থেকে যেন ছিটকে বেরিয়ে আসতে চাইল। গলার ভেতর থেকে একটা অবরুদ্ধ বিভৎস গোঙানির আওয়াজ বেরোতে লাগলো, কিন্তু সে হাত পা ছুঁড়তে পারল না। মা অন্ধ, সে তো দেখতে পাচ্ছে না যে তার ছেলে সম্পূর্ণ সুস্থ স্বাস্থ্যবান। সে তার ওই অন্ধ স্নেহে ছেলেকে বাঁচানোর তাগিদে জ্যান্ত ছেলের সুস্থ শরীর ছিঁড়ে তার অসুস্থ অঙ্গগুলো একে একে বের করে আনতে লাগলো। আর সমানে গিয়ে চলল সেই ঘুম পাড়ানি গান। আমি আর পারলাম না। আবার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। জানলার গড়া ছেড়ে দিয়ে আমি দু হাতে নিজের কান চেপে ধরে সেই কাঁধার মধ্যেই ধপ করে বসে পড়লাম। চোখের জলে আমার গাল ভেসে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমার লেখা একটা সামান্য মিথ্যে চিঠি বিন্দু পিসির পবিত্র অন্ধ ভালোবাসাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিভৎস অভিশাপে পরিণত করেছে। আমি 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 সুবলকে খুন করলাম। ধীরে ধীরে ঘরের ভেতর থেকে সুবলের সেই গোঙানির শব্দটা কমে এলো, আর এক সময় তা একেবারে চিরতরে থেমে গেল। আর সে নিস্তব্ধ অভিশপ্ত ঘরের ভেতর থেকে শুধু ভেসে আসতে লাগলো এক অন্ধ মায়ের পরম তৃপ্তির হাসি এবং গুনগুন করা ঘুম পাড়ানি গান। ঘুমো বাবা, কাল সকালে তুই একদম ভালো হয়ে যাবি। কথাটা বলে হরিপদবাবু একেবারে চুপ হয়ে গেলেন। হারান কাকুর চায়ের দোকানে তখনও শ্মশানের নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। নগেন মাস্টার মশাইয়ের হাতের আধ খাওয়া বিড়িটা কখন নিভে গেছে তিনিও টের পাননি। বাইরে বৃষ্টির দাপট যেন হঠাৎ করে একটু কমে এসেছে, কিন্তু বাতাসের কনকনে ঠান্ডা ভাবটা যেন সবার হাড়ের ভেতর সেঁধিয়ে যাচ্ছে। হরিপদবাবু পকেট থেকে একটা রুমাল বের করে কপালের ঘামটা মুছলেন। তারপর টেবিলের উপর রাখা দাবার বোর্ডটার দিকে তাকিয়ে একটা বিষণ্ণ হাসি হেসে বললেন, নগেন, তুমি বলছিলে না আমার চালগুলো বড্ড ভুতুড়ে? মানুষের মগজে নাকি এমন চাল আসা মুশকিল। আসলে কি জানো, জীবনের দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর চালটা মানুষ নয়, দেয় নিয়তি। আমি ভেবেছিলাম মিথ্যে চিঠি লিখে আমি একটা চাল দিয়েছি, কিন্তু নিয়তি যে অন্ধ মায়ের ভালোবাসাকে ঘুঁটি বানিয়ে আমাকে এমন এক কিস্তিমাত করবে তা আমি আজও ভুলতে পারিনি। চলো আজ উঠি, অনেক রাত হলো। হরিপদবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ছাতাটা হাতে নিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে গেলেন অন্ধকারের বুক চিরে। আর দোকানের ভেতর বসে থাকা মানুষগুলো শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেই দাবার বোর্ডটার দিকে, যেখানে মন্ত্রীটা সত্যি এক অদ্ভুত ফাঁদে আটকা পড়ে আছে। শুনলে হারান কাকুর চায়ের ঝুপড়িতে। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। বরাবরের মতো আজও আপনার জন্য রইল একটি প্রশ্ন এই গল্পের মধ্যে থেকে। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে বিন্দু পিসির যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে হরিপদ বাবুর কোয়ার্টারের দূরত্ব কতক্ষণের ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখেছিলেন
বেলেঘাটা থেকে শিউলি দাস, কোচবিহার জেলার দিনহাটা থেকে রানা দেব, কলকাতা থেকে মেঘা চক্রবর্তী, পটাশপুর থেকে টুকু মাইতি, গিরিধারী মাইতি, বেহালা থেকে পূজা বর্মন, ভান্ডারহাটি থেকে জয়ন্তী দাস, সুদীপ দাস এবং সৌমেন দাস, তামিলনাড়ু থেকে মোহাম্মদ মাহিম খান, নদিয়া থেকে দীপক মালাকার, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল এবং বন্দনা মণ্ডল, কল্যাণী বেদী ভবন থেকে সৌমেন দে, কাঁকিনাড়া উত্তর 24 পরগনা থেকে অভিজিৎ নাথ, দমদম ক্যান্টনমেন্ট থেকে সৌমেন দাস, গৌরব বিশ্বাস। এছাড়া সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন রাকিবুল ইসলাম, আর কমেন্ট করেছেন দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল এবং সীমা মণ্ডল। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। নমস্কার, আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আবার দেখা হবে কিন্তু খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে আরেকটা রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। যদি আপনি আপনার লেখা কোনো মৌলিক গল্প আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করুন এবং সেখানে গিয়ে ডিএম করতে পারেন। তাহলে আর বেশি সময় নেব না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।